হ্যালো গাইস, আজকে তোমরা সবাই ভালো আছো। এক্সপ্লেন শুরু করার আগে ইম্পর্টেন্ট কিছু নোটিস অবশ্যই এগুলো স্কিপ করো না, সবাই শোনো। ওকে, সেটি হলো তোমরা খেয়াল করছো নাকি জানি না, কিন্তু আমি আজকেই ইভলিউশন ফ্রম ক্র্যাব টু ডিভাইন ড্রাগন মাঙ্গার যতগুলো এপিসোড আছে সবগুলো রেড করে দিয়েছি ভাই। এই মাঙ্গার যতগুলো এপিসোড আছে অধিকাংশ এই ভিডিওতে আমার খালি কপিরাইট আছে, আর কোনো ভিডিওতে আমার কপিরাইট আসতেছে না। তার জন্য আমি সবগুলো ডেট করে দিয়েছি, কিন্তু ডেট করার সময় আমি খেয়াল ছিল না এগুলো ডাউনলোড করা লাগবে। তা সমস্যা নেই, আমি অনেকগুলো ভিডিও পেয়ে গেছি, মাঝে হয়তো কয়েকটা ভিডিও আমি পাইনি, পার্টগুলো কয়েকটা অনেকগুলো পাইছি, সেগুলো আমি বড় করে একবারে আপলোড করবো। তাই এই চ্যানেলে অন্য একটা চ্যানেলে তোমার আই থিঙ্ক এই চ্যানেলটিতে আমি দেখাই কইছিলাম যে আমার সাবস্ক্রাইব করে রাখো, কিন্তু তোমরা অনেকেই করো না। কয়জন, তিনজন আমার ঠিক মনে নেই কয়েকজন করছো, কিন্তু কয়েকজন করে দিচ্ছিল সাবস্ক্রাইবার। কিন্তু আমার আরেকটি চ্যানেল আমি আগে থেকেই ছিল, কিন্তু আমি কোনোদিন অত খেয়াল করছিলাম না, আমি আজকেই খেয়াল করছি। তো এই যে এই চ্যানেলটিতে আমি যতগুলো এপিসোড আছে সবগুলো বড় একটা বানাই এখানে আপলোড করে দেবো। আর এই মাঙ্গার যতগুলো নতুন নতুন এপিসোডগুলো আছে সেইগুলো এই জায়গায় আপলোড করে দেবো। কিন্তু তারপরে যদি কপিরাইট আসে তাহলে আমি ডেট করে দেবো ভাই, আর কিছু করা থাকবে না। ওকে, আর আমার কাছে আরও কিছু যেসব মাঙ্গাগুলো আছে সেই মাঙ্গাগুলো যখন শেষ হয়ে যাবে, ওকে, তখন আমি সেগুলো বড় একটি ভিডিও মানে সবগুলো ওই চ্যানেলে আপলোড করে দেবো। এই চ্যানেলটাই এক্সপ্লেনার টুডে 99 এই চ্যানেলে সবগুলো আপলোড করে দেবো বড় বানাই। ওকে, সবগুলো বড় বড় এপিসোড বানাই এই জায়গায় আপলোড করে দেবো। তোমরা চাইলে ওখান থেকে আবার দিয়ে দেখতে পারো ইচ্ছা। আর তাছাড়াও আমার আগের একটি চ্যানেল, আমি যখন ভিডিওগুলো খুঁজতেছিলাম আগের সর্বপ্রথম যে ইউটিউব চ্যানেলটা ছিল ডিলিট হয়ে গেছে, সেই চ্যানেলে কিছু ভিডিও পাইছি, সেগুলো আমি ফুললি এক্সপ্লেন তো নাই, কিন্তু অনেকগুলো এপিসোড আছে, প্রথম থেকে কয়েকটা আছে, তো সেগুলো আমি বড় বানাই ওই জায়গায় আপলোড করে দেবানি। তোমার যদি সেইগুলো দেখার ফুললি ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলো, সেগুলো আমি এক্সপ্লেন করে দেবানি। অবশ্যই সেগুলো মানে পুরনো টাইপের মাঙ্গা, কারণ ওই মাঙ্গাগুলো অনেক আগে এক্সপ্লেন করছিলাম আমি। তাও যদি দেখার ইচ্ছা থাকে করে দেবানি। আর অবশ্যই তোমার ইচ্ছা থাকলে তোমরা যাও। আর ওই মাঙ্গাটি যারা এই মাঙ্গাটি ইভলিউশন ফ্রম ক্র্যাব টু ডিভাইন ড্রাগন এই মাঙ্গাটি যারা দেখতে পছন্দ করো তারাই ওই জায়গায় যায় বিশেষ করে, কারণ ওই জায়গায় ওই মাঙ্গাগুলো যত নতুন নতুন এপিসোডগুলো আসবে সবগুলো আমি ওই জায়গায় আপলোড করতে পারি। ওকে, আর এই জায়গায় আমি এক্সপ্লেন করবো এই যেসব মাঙ্গাগুলো এক্সপ্লেন করতে সেগুলি করতে পারি। আর এই চ্যানেলটি এমনি অনেকগুলো কপিরাইট এসে গেছে। আর আপাতত ইউটিউব থেকে আমাকে কোনো ইমেল করা নেই যে আপনার চ্যানেলে কপিরাইট আইসে, আপনার এটা কিছুই বলা হয়নি। কিন্তু আই থিঙ্ক কী হবে আমি জানি না, তার জন্য আমি এটা আপলোড করে যাবো না, এই জায়গায় ভিডিও আপলোড করবো না, ওই জায়গায় খালি ওই মাঙ্গায় আপাতত আপলোড করবো না, আর বাকি পুরনো ভিডিওগুলো আপলোড করে দেবো না। ওকে, এছাড়া কিছু বলার নেই। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যে লাস্ট এপিসোডে বকেনিয়া মেন ক্যারেক্টারকে মারার জন্য গবলিন লিডারকে আদেশ করেছিল। এই কথা শুনে মেন ক্যারেক্টার হাসতেছে আর বলতেছে, বকেনিয়া তুমি অনেক বড় ভুল করতেছো। এই কথা বলে মেন ক্যারেক্টারটা শিকল হাতে বাঁধা শিকলটি ভেঙে ফেলে আর বলে, আমিও একজন ডিমন কিং, আমারও কিছু পাওয়ার আছে, আর এটি হলো আমার পাওয়ার। এই কথা বলে মেন ক্যারেক্টার স্লাইম বার করে ফেলে। তারপর সেই স্লাইমগুলো দিয়ে সেই গবলিন লিডারের পর অ্যাটাকটি করে দেয়। তখন আমরা পাশে দেখতে পারি যেখানে লিলিত কিছু একটা বলেছিল মেন ক্যারেক্টারকে। এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে যে তুমি বলতে চাচ্ছো এই স্লাইমগুলো এত ইউজলেস না, হ্যাঁ? তখন এই কথা শুনে লিলিত বলে, হ্যাঁ মাই ডিমন কিং, এই স্লাইমগুলো তার আয়তন বা তার শরীরটাকে বড় এবং ছোট করতে পারে। এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে, সেই আন্দাজে তো এই আমার পকেটের ভিতরেও তারা ফিট হয়ে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, তখন হঠাৎ করে সেই স্লাইমগুলো মেন ক্যারেক্টার পকেটে ঢোকা শুরু করে দেয়। তখন মেন ক্যারেক্টার দেখে অনেকটা ঘাবড়ে যায়। তারপর মেন ক্যারেক্টার তার পকেট তখন চেক করে দেখে স্লাইমগুলো একটা বাটন বা ছোটো ছোটো কিছু একটার মতন হয়ে গেছে। তারপর আমরা দেখতে পারি যেখানে সেই স্লাইমগুলোর সাহায্যে মেন ক্যারেক্টার সেই গবলিন লিডারকে ধরে ফেলেছে, আর স্লাইমের ভিতর সেই গবলিন লিডার। এটা দেখে মেন ক্যারেক্টার হাসতেছে আর বলতেছে যে আমার স্লাইমের টেস্ট তোমার কেমন লাগতেছে, হ্যাঁ? তখন আমরা গবলিন লিডারকে দেখতে পারি, সে প্রচণ্ড ঘাবড়ে গেছে। সে বলতেছে, প্লিজ প্লিজ আমাকে মাফ করবেন, আমাকে মারবেন না ডিমন লর্ড, প্লিজ আমাকে মাফ করবেন, আমাকে মারবেন না প্লিজ, আমি আপনাকে আমার লর্ড মানতে রাজি আছি, প্লিজ আমাকে মারবেন না প্লিজ। তখন এইগুলো দেখে বকেনিয়া প্রচণ্ড রেগে যায় বলে, বাস্টার্ড গবলিন, আমি তোকে মেরে ফেলবো। তখন মেন ক্যারেক্টার এগুলো দেখে গবলিনটি দেখে বলছে, দেখো যে কখনই কাউকে হুমকি দিয়ে এভাবে নিজের স্লেভ বা দাসকা যাই হোক বলো না কেন সেগুলো করা সম্ভব না। তখন এই কথা শুনে বকেনিয়া বলে যে তুমি কি মনে করছো শুধুমাত্র এই একটা গবলিনকে তুমি কি বন্দি করে এই হ্যাঁ বার হয়ে যাবা? হ্যাঁ, এখানে আরও অনেক গবলিন আছে। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে যে, বকেনিয়া তুমি যা যা প্ল্যান করতেছো তোমার কি মনে হয় সেগুলো কাজ করবে? হ্যাঁ। তারপর বকেনিয়া প্রত্যেকটা গবলিনদের আদেশ করে বলে যে, গবলিন
তুমি ডিমন কিং ক্যারোস এবং এই ভিলেজের লিডার বা গবলিন লিডারকে মেরে ফেলো। তখন এইসব কথাগুলো শোনার পর মেন ক্যারেক্টার বলে যে তোমাকে গবলিনদের কন্ট্রোল করার জন্য তারা সব জানতে হবে, আর গবলিনদের স্বভাব হচ্ছে তারা সব সময় তাদের লিডারের কথা শুনে চলে আর কারো কথাই তারা শোনে না। আর যেখানে গবলিন লিডারই আমার সাথে, তাই না? হ্যাঁ, তখন সে প্রচণ্ড ভয়ে ঘাবড়ে যায়, বলে হ্যাঁ 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 হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার বলে তাহলে তুমি তাদের কন্ট্রোল করতে পারবা না। তারপর গবলিন লিডারকে মেন ক্যারেক্টার বলে চলো আমাকে অ্যান্টিডিউটের কাছে নিয়ে যাও। তখন সে বলে আচ্ছা ঠিক আছে চলুন। ভাই আমি জানি না কোন অ্যান্টিডিউটের কাছে নিয়ে যাচ্ছে, আই থিঙ্ক ওই যে সরি কী করে বাতিশিয়ার যে ম্যাজিক পাওয়ারটা বন্ধ হয়ে গেছে সেইটা অ্যাক্টিভেট করার জন্য কোনো একটা অ্যান্টিডিউট হয়তো লাগবে, সেই অ্যান্টিডিউটের কাছে নিয়ে যাইতেছে। ওকে, তখন এই সবগুলো বকেনিয়া দেখে প্রচণ্ড রেগে যায় নিজের বল নিজেই ভেঙে ফেলে। তারপর সেটাই আমরা দেখতে পারি সেই গুহার ভিতর যেখানে বাতিশা এখনো বসে আছে আর বলতেছে যে আমি অবাক হব সেই লোকটি যদি এখানে মারা যায়, মানে আমার মেন ক্যারেক্টার। তবে সে আমার মেন ক্যারেক্টার কথা মনে করে, সে বলতেছিল যে এই কথাটি আমার জীবন আমি সর্বপ্রথম শুনেছি। এই কথা মনে করে বাতিশা বলে মিথ্যাবাদী। তারপর আমরা বাতিশার কিছু পাস্টের খবর জানতে পারি, যেখানে জানতে পারি প্যান্টোনিয়া আই থিঙ্ক এর খুব একটা নাম, যে এইটি একটি জায়গা নাম। ওকে, এই জায়গাটি ময়লা আবর্জনা জোগাড় করতে অনেক বেশি ফেমাস, মানে সেই নামে পরিচিত, যেখানে ময়লা আবর্জনা জোগাড় করে এইটাই বিক্রি করে মানুষজন পেট চালায়, এই নামে ফেমাস। সেখানে আমাদের বাতিশিয়া জন্ম হয় একটি লো গ্রেডের প্রস্টিটিউটের ঘরে, মানে প্রস্টিটিউটকে আমি তোমার আগেও বলেছিলাম, ওগুলো হলো যে মানে বুঝে যাও একটা গুজবের খবর শুনছিল না যে বাতিশিয়ার মা ওইটা করে চলে, ওইটাই ওই ঘর সত্যি কথাই, এটা সত্যি, এটা গুজব ঠিকই, এটাও সত্যি কথাই। তা সেই ঘরেই জন্ম হয়েছে মানে বাতিশিয়া বলে আমার মা প্রত্যেক দিন মার খেয়ে হলেও কিছু খাবার জোগাড় করে। আমরা অনেক বেশি গরিব ছিলাম, কিন্তু আমরা বাকি সবার চেয়ে অনেক বেশি সুখে এবং খুশিতেও ছিলাম। তারপর যখন আমি একটু বড় হই, তারপর আমরা দেখতে পারি বাতিশা বাড়িতে আসতেছে আর বলতেছে মম আমি বাড়িতে চলে এসেছি। তারপর সে কিছু একটা দেখে সে প্রচণ্ড ঘাবড়ে যায়, সে দেখে যে কিছু লোকজন মিলে তার মাকে মেরে ফেলেছে। তারপর সে বলে আমার মা সেখানেই মারা যায়, আমার একটা মাত্র ফ্যামিলি, আমার একটা মাত্র মা সেখানেই মারা যায়। তখন বাতিশা এটা দেখে প্রচণ্ড মানে সাদমায় বলতে পারো, বা একটা এমন একটা সেটে পৌঁছেছে যে তার মুখে কোনো কথা বলা হইতেছে না, অন্য একটা মানে রাগ দুঃখ মানে কিছু কী বলবো, এইগুলো বাংলা কী বলে আমি ঠিক জানি না, তা ওর ভিতরে পড়ে যায়, তোমরা দেখে বুঝতেই পারতেছো। তখন এইটা ওকে দেখে মানে বাতিশাকে দেখে বাকি যারা ওর মাকে মেরে ফেলেছে তারা বলতেছে এর চেহারাটা তো অনেক সুন্দর আছে, একে বিক্রি করার আগে আমরা একটু মজা করে নেই, আরও অনেক বাজে বাজে কথা বলতেছিল। তখন এই কথাগুলো বাতিশা শুনতেছিল না, বা শুনতেও বলতে পারো, কিন্তু তখন বাতিশা বলে এটাই তখন শুরু, আমি জানতে পারলাম যে আমার কাছে ম্যাজিক পাওয়ার আছে। তখন আমরা দেখতে পারি বাতের শরীর থেকে কত পরিমাণে ম্যাজিক পাওয়ার রিলিজ হয়। এই ম্যাজিক পারে মানে তারা সবাই মারাও গেছিলো। তারপর আমরা দেখতে পারি সিটিতে আগুন লেগেছে, মানে আমার মনে হয় সেই ম্যাজিক পাওয়ার জন্য ধ্বংস হয়ে গেছিলো ওই সিটিটি আই থিঙ্ক। তখন বাতিশা বলে যে তখন কিছু লোকজন বা আই থিঙ্ক কিছু লোকজন আইছিল, হয়তো তারা বাতিশাকে ধরে ফেলেছিল আর বলতেছিল বাতিশাকে যে তারা আমাকে বলেছিল যে আমার এই ম্যাজিক পাওয়ার যে 10,000 বছরে একবার এরকম ম্যাজিক পাওয়ার দেখা যায়, মানে আমি এতই বেশি পাওয়ারফুল ছিলাম তখন। তারপর আমরা দেখতে পারি একটি লোক আমাদের বাতেশিয়াকে বলতেছে এখন থেকে তোমার নাম বাতেশিয়া। তারপর একটা টাইটেল দিয়েছিল, কিন্তু টাইটেলটা আমার মনে পড়তেছে না তাই বললাম না। ওকে, যাক সে বলে এখন থেকে তুমি আমার অ্যাডাপটিভ ডটার, তুমি এখন থেকে আমার অ্যাডাপটিভ ডটার হয়ে সেই একাডেমিতে যাবা। তারপর আমরা দেখতে পারি সে একটি একাডেমিতে গিয়েছে। তখন সেখানকার কিছু স্টুডেন্ট বলতেছে যে তুমি সেই ফ্যামিলির নামও আমি ভুলে গেছি, তা অত ইম্পর্ট্যান্ট না আপাতত। ওকে, তা সেই ফ্যামিলির অ্যাডাপটেড ডটার। তখন এই কথাগুলো সে শুনতেছে। ওকে, কিন্তু তখন বাতে এসে আমাদেরকে আরও বলে যে একটি বড় ফ্যামিলির অ্যাডাপ্টেড ডটার হওয়ার জন্য আমার অনেকের নজর পড়ে, কিন্তু একজন বাদে। তখন আমরা দেখতে পারি সেটা আর কেউ না, ক্যারোস, আমার মেন ক্যারেক্টার। সে বলে সে কোনো বড় ফ্যামিলির ছেলে বা কেউ ছিল না, সে তার ট্যালেন্টের সাহায্যে এখানে এসেছিল।
তারও অবস্থা হয়তো আমারই মতন ছিল। হ্যাঁ, কিন্তু তারপর থেকে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। বা আমরা দেখতেই পারি তখন মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে বাতিশিয়াকে বলতেছে, তুমি সবসময় ফাইটের কথা বলতে থাকো কে? হ্যাঁ, আমার সাথে ফাইট করতে চাও কে? হ্যাঁ, তখন এই কথা শুনে বাতিশিয়া বলে, কারণ তুমি অনেক বেশি জঘন্য। হাসতে হাসতে বলে, ওকে ফাজলিমি যেমন কোনো ফ্রেন্ড ওরকমই। যাই হোক, তখন বাতিশিয়া বলে আরও, বা বলতে পারো আমি তাই ভেবেছিলাম। তখন আমরা দেখতে পারি অনেকে অনেক গুজব ছড়াই দিয়েছিল। তখন সেই গুজবগুলো অনেকে বলতেছিল যে আমি শুনেছি সে পান্টে নিয়া থেকে এসেছে। আবার একজন বলতেছে যে সে একটি লো গ্রেডের প্রস্টিটিউটের ডটার। এরকম অনেক বাজে বাজে কথা বলতেছিল। এগুলো শুনে আমাদের বাতিশের মাথা ঠিক নেই। তখন হঠাৎ করে কেউ একজন তার হাতটি ধরে। তখন আমরা দেখতে পারি সে আর কেউ না, বোকেনিয়া। তখন বকিনিয়া বলে যে তুমি ঠিক আছো তো? হ্যাঁ, বাতিশেকে বলে যে হয়তো এই গুজবগুলো কি বলে ক্যারোস ছড়িয়েছে। এটা শুনে বাতিশা অনেকটা অবাক হয়ে যায়। বাতিশা মেন ক্যারেক্টারকে যা জিজ্ঞাসা করে যে এগুলো কি তুমি করেছো? হ্যাঁ, তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ কি। কিন্তু তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছিল সে কি ম্যাজিক র্যাম্পেজের কথা বলতেছে? হ্যাঁ, এই কথা ভাবার পর মেন ক্যারেক্টার তাকে বলে তুমি কি বলো? হ্যাঁ, এটা অবশ্যই আমিই করেছি। তখন এই কথাগুলো বাতিশাহ মনে করে আর বলে তুমি অলরেডি মারা গেছো, কিন্তু তুমি মারা যাওয়ার পরও কিসের জন্য তোমার পাস্টের কথা আমার মনে পড়ে দিলা? হ্যাঁ, তারপর সে প্রচণ্ড রাগে আর রেগে চিলে চিলে বলতেছে যে আমাকে কুইকলি মেরে ফেলো বাস্টার্ড। মানে সে গবলিনদের বলতেছে। ওকে, সে গবলিন ছিল না জায়গা। কিন্তু তখন আমি দেখতে পারি যে একটি বোতল তার পার কাছে আসে। মেন ক্যারেক্টারই চলে আসে যেখানে। সে বলে এরকম ফালতু কথা কওয়া বন্ধ করে দাও। এইটা দেখে মানে তার সাথে গবলিন দেখে, আর গবলিন তাকে মারতেও সে না, আর সে চলে এসেছে বাতিশাকে বাঁচাতে দেখে। এটা দেখে সে বাতিশা অনেক বেশি অবাক হয়ে যায়। বাতিশা বলে কেমনে কি? তখন মেন ক্যারেক্টার বলে আমার কাছে অনেকগুলো উপায় আছে, তোমার এই কথা নিয়ে ভাবা লাগবে না। তারপর মেন ক্যারেক্টার যায়, বাতিশের দড়িটা খুলতেছে আর বলতেছে ও হ্যাঁ, আর এই গুজবগুলো আমি ছড়াইছিলাম না, সেই গুজবগুলো বোকেনিয়া ছড়াইছিল। এই কথা শুনে সে অনেকটা অবাক হয়েছে, বলে কি? তখন আমরা দেখতে পারি সেই বোতলটির পরে একটি পানির ফুটা পড়ে। তারপর দেখি যে বাতি এসে এক কান্না করে দিয়েছে, সেখানে কেঁদে দিয়েছে। এটা দেখার পর মেন ক্যারেক্টার তার হাতটি ধরে উঁচু করে বা দাঁড় করে আর বলে সুতরাং আর কোনো ভুল বুঝাবুঝি করো না, এটা বকেনিয়া করেছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ, তখন এই কথা শুনে বাতিশিয়া বলে ডিমন কিং কেরোস। হ্যাঁ, মানে সেও বিশ্বাস করে ফেলেছে, সে বুঝতে পেরেছে এই সবগুলো বকে নিয়ে করেছিল, বুঝতে পেরেছো? তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার মেহেলের, যেখানে মেন ক্যারেক্টার আরামসে বসে পড়ে বলে যে নিজের বাড়ির মতন শান্তি আর অন্য কোনো জায়গা নেই। একদম খাঁটি সত্যি কথা বলেছে। যাই হোক, তখন লিলিথ মেন ক্যারেক্টারকে দেখে বলে যে আপনি ঠিক মতনভাবে এখানে চলে এসেছেন, এটা দেখে আমি সত্যি অনেক বেশি খুশি। আর আপনি কি প্ল্যান করতেছেন যে এই গবলিনদের নিজের আন্ডারে নেওয়া? হ্যাঁ, এখন মেন ক্যারেক্টার বলে হ্যাঁ, কারণ এই গবলিনদের যদি আমি ঠিক মতন ব্যবহার করতে জানি, আর এই গবলিন লিডারের আন্ডারে 200টির বেশি বা 200টির কাছাকাছি গবলিন আছে। এই গবলিনদের ভালোভাবে আমি একটা আমার সেনার ভিতর নিতে পারি, আমার ভালো একটা বাহিনী তৈরি করতে পারি। আর এখন থেকে এরা আমাদের কাছেই থাকবে, আমাদের এই ক্যাসেলেই থাকবে, এর জন্য এর দেখাশোনা তুমি করবা। ওকে, তখন এই কথা শুনে বলে লিলিথ আচ্ছা ঠিক আছে। তখনই মেন ক্যারেক্টারকে কেউ একজন ডাক দেয়, বলে ক্যারোস। তখন আমরা দেখতে পাই সেটা আর কেউ না, বাতিশিয়া বলে আমার কিছু বলার আছে। তারপর শিফটে আমরা দেখতে পারি এটি উপরে একটি জায়গা, উঁচু পাহাড় সাথে সাত টাইপের কোনো একটি জায়গা। সেখানে আসার পর মেন ক্যারেক্টার মনে মনে ভাবছে সে কি বলতে আছে। হ্যাঁ, তখনই বাতিশিয়া বলে আমি বকিনিয়াকে আমার নিজের বন্ধু হিসেবে মানতাম, কিন্তু আমি কখনোই আশা করিনি আমি শুধুমাত্র বকিনিয়ারের কথা শুনেই আমি অবিশ্বাস করে আপনাকে ভুল বুঝছিলাম। এই কথা বলে তারপর দেখতে লর্ডের সামনে যেভাবে মাথা ঝুঁকে যাবে কথা বলে না, সেইভাবে হাঁটু কেড়ে বসে আর বলে যে এখন থেকে এই বাতেশিয়া আপনাকে আমার লর্ড হিসাবে স্বীকার করছি। আর তখন মেন ক্যারেক্টার আমাদেরকে বলে যে নিজের মানে কোনো ডিমন কিংকে নিজের লর্ড হিসেবে মানার এটাই হলো মানে
কি বলে নিয়ম, এটাই নিয়ম, মানে তার সামনে যে হাঁটু গেড়ে বসে তাকে স্বীকার করে নেওয়া, এটা হলো আনুষ্ঠানিকভাবে এই হলো নিয়ম। ওকে, মেন ক্যারেক্টার জিনিসটা বলে। তখন মেন ক্যারেক্টার আরও বলে যে ঠিক আছে ঠিক আছে, কিন্তু মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে এটা হঠাৎ করে হয়ে গেল তো, তার মানে মন মানুষটা হঠাৎ করে চেঞ্জ করে নিয়েছে, সত্যি এটা খুব বেশি অদ্ভুত লাগতেছে। তারপর ঠিকই আছে, কোনো সমস্যা না। তারপর এই কথা মানে মেন ক্যারেক্টার ঠিক আছে কথা শুনে যে বাতিশিয়া বলে আচ্ছা ঠিক আছে আপনার যেমন ইচ্ছা। তারপর আমরা দেখতে পারি বাতিশিয়া এত খুশি একটা চেয়ার, এই চেয়ারটা আমরা খুব কমই দেখেছি আই থিঙ্ক। তারপর আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার রুমের ভিতর যেখানে বাতিশিয়া বলতেছে এখন আপনি কি করবেন, হ্যাঁ আপনি কি গবলিন নিয়ে আরেকটি কোনো ভিলেজ বা আরেকটি গবলিন কোনো মনস্টার ভিলেজে যে আক্রমণ করবেন, হ্যাঁ? তখন মেন ক্যারেক্টার এই কথা শুনে বলে কিন্তু হ্যাঁ, কিন্তু তার আগে আমার আরেকটি কাজ বাকি আছে। এই কথা শুনে বাতিশিয়া বলে কি? তখন মেন ক্যারেক্টার লিলিথকে বলে লিলিথ তুমি আমাকে বলেছিলে না, হ্যাঁ আর এই টাস্কটা যদি আমার কমপ্লিট হয় তাহলে তুমি আমাকে স্পেশাল কোনো অ্যাবিলিটি দিবা, হ্যাঁ? তখন এই কথা সে লিলিথ বলে হ্যাঁ মাই ডিমন লর্ড, কিন্তু এই জিনিসটা আপনার পছন্দ হবে কি না আমি বলতে পারবো না। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার অনেক বেশি উত্তেজিত হয়। মেন ক্যারেক্টার বলে যে এটা কি আগুনের চেয়েও বেশি খারাপ হতে পারে, হ্যাঁ মানে স্লাইমকে উদ্দেশ্য করে বলে। ওকে, তখন লিলি তার পাওয়ার অ্যাক্টিভেট করে হাওয়াতেই একটা গেট তৈরি করে ফেলে বা পোর্টাল তৈরি করে ফেলে। এটা দেখে মেন ক্যারেক্টার অবাক হতেছে। তখনই লিলি বলে যে মাই লর্ড ভিতরে চলুন। তখন এইটা দেখে মানে গেটটা দেখে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ এটি সাবস্পেস। তারপর মেন ক্যারেক্টার ভিতরে আসার পর চারপাশে দেখে বলে এই ড্রয়িংটা অনেকটাই ভয়ঙ্কর লাগতেছে, এটা কোন কাজে ব্যবহৃত হয়, হ্যাঁ স্টোরেজ। তারপর মেন ক্যারেক্টারের কাছে লিলিথ আসে। লিলিথ বলে মাই লর্ড আমার সাথে আসুন। তারপর মেন ক্যারেক্টারকে এক জায়গায় নিয়ে যায়। মেন ক্যারেক্টার সামনে যায়, দেখে একটি নম্বর, দেখে যে সেখানে লেখা 3222, মানে 3222। এই সংখ্যাটি দেখে মেন ক্যারেক্টার বলে এটা কি, হ্যাঁ? তারপর মেন ক্যারেক্টার পাশে একটি বক্স দেখে, সেই বক্সটি ধরে। তখন লিলিথ বলে যে আপনার কাছে যত পয়েন্ট এসে সেই পয়েন্ট অনুযায়ী আপনি এই বক্সগুলো কিনতে পারবেন, পারচেস করতে পারবেন। তখন মেন ক্যারেক্টার এই কথা শুনে বলে তাহলে এই বক্সটির দাম 100 পয়েন্ট, হ্যাঁ কিন্তু বাকি যেসব টেবিল সেগুলোই খালি কেন, হ্যাঁ? তখন এই কথা শুনে সে বলে যে ডিমন কিং বলেছিল যে এইটা অনেকটাই মজাদার, সে আস্তে আস্তে বাকি ঘরগুলো মানে বাকি টেবিলগুলো পূরণ করবে। এটা শুনে মেনকিটা অনেকটাই রাখতেছে, কিন্তু মেনকিটা কিছু বলার নেই, তাই মেনকিটা কিছু না বলে আচ্ছা ঠিক আছে। তাহলে মেনকিটা তারপর পয়েন্টটি দেখে বলে সেই আন্দাজে আমি শুধুমাত্র 32টা বক্সই কিনতে পারবো, হ্যাঁ? তখন সে বলে হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার বলে ঠিক আছে বাকি যতগুলো বক্স আছে সেগুলো কিনে ফেলো, এখন কোনটায় কী বাড়বে তার ঠিকও নেই, আর তাছাড়াও বাকি বক্সগুলো কবে যে অ্যাড করবে তারও ঠিক নেই। তারপর আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার সব বক্সগুলো নিয়ে তার রুমে চলে এসেছে, আর এসে খুশি হয়ে বলে তাহলে চলো এখন বক্সগুলো এক এক করে ওপেন করা যাক। তারপর মেন ক্যারেক্টার একটি বক্স নেয়, তারপর সে ওপেন করে, আর সেখান থেকে অনেক বেশি আলো আসতেছিল, মেন ক্যারেক্টার ভালো করে দেখতে পারতেছে না। তারপর মেন ক্যারেক্টার দেখে সেখানে একটি ডিভাইন অর বিরিয়ন। এইটা দেখে মেন ক্যারেক্টার অবাক হচ্ছে। তখনই বাতেশিয়া বলে যে একটি খনিজ লবণ বা একটি মিনারল এটি অনেক বেশি ভয়ঙ্কর, এটি শুধুমাত্র টাচ করলে অনেক মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে। আমি ভেবেছিলাম এটা অলরেডি মানে অদৃশ্য হয়ে গেছে বা বলতে পারো শেষ হয়ে গেছে, দুনিয়াতে আর পাওয়াই যায় না, কিন্তু এটা এখানে কি করতেছে, হ্যাঁ? তখন মেন ক্যারেক্টার এই কথা শুনে অবাক হয়ে মেন ক্যারেক্টার বলে এটি কি সত্যি অনেক বেশি মূল্যবান, হ্যাঁ? তখন এই কথা শুনে বাতিশিয়া বলে হ্যাঁ আমি যা ভাবতেছি তার সব বেশি পাওয়ারফুল হতে পারে। তখন মেন ক্যারেক্টার বলে আচ্ছা ঠিক আছে এটি আপাতত বক্সের ভিতরেই থাক, আমরা বাকি বক্সগুলো ওপেন করে দেখি। তারপর মেন ক্যারেক্টার পড়ার পর 3টা বক্সে আমরা দেখি যে ওপেন হয়েছে। তারপর আমরা দেখি তার ভিতর থেকে একটি তরোয়াল আর একটি শিল্ড আর একটি কাগজ বেরিয়ে এসেছে, তাও আদিমকালে ভাই, বহুত আদিমকালে। এটা দেখে মেন ক্যারেক্টার বলে আমাদের কাছে এখন কী বেরিয়েছে ভাই, একটি তরোয়াল, একটি ঢাল আর একটি কাগজ, তাও আদিমকালের, হ্যাঁ? তখন আমরা দেখতে পারি বাতিশিয়া সেই সোয়ারটি বা তরলটি হাতে নেওয়ার সাথে সাথে সেগুলো ধুলো বানিয়ে উড়িয়ে চলে যায়। ভাই এটা তো অনেক হাসা কথা যায়। তখন মেন ক্যারেক্টার এটা দেখে বলে তখন মেন ক্যারেক্টার লিলিথকে বলে লিলিথ আমাদের কাছে আর কয়টি বক্স আছে, হ্যাঁ? তখন লিলিথ বলে আর 2টি বক্স আছে।
তারপর তারা তিনজন মিলে একটি বক্স ওপেন করে, বক্স ওপেন করে বাতিশা বলে এটা কি হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার বলে এটা অনেক বেশি অদ্ভুত আর গন্ধময় হ্যাঁ। তখন কে যেন এটা চিল্লিয়ে ওঠে এ তো পচা কমলা হ্যাঁ ভাই যাই হোক, তখন এটা দেখে মেন ক্যারেক্টার মানে অনেক বেশি নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। তখন সাকুবাস একটি বক্স ওপেন করে, তখন এটা দেখে মেন ক্যারেক্টার বলে সাকুবাস ওর ভিতর কি ট্র্যাশ হ্যাঁ। তখন সাকুবাস বলে না এটা ট্র্যাশ না। তখন মেন ক্যারেক্টার বলে ওটা কি হ্যাঁ। তখন সাইকোপাস ভালো করে দেখে বলে যে এটি একটি নেকলেস যা ম্যাজিককে ব্লক করে। তখন এটা দেখে মানে বাতিশা অনেকটা মানে সেদিক নজর দেয়। তখন বাতিশা সেটি তার গলায় পরে বলে যে আমি আমার ম্যাজিককে ফিল করতে পারতেছি না। তখন মেন ক্যারেক্টার এটা দেখে বলে এটা অনেকটাই কাজের। তারপর মেন ক্যারেক্টার মনে মনে ভাবা শুরু করে দেয়। মেন ক্যারেক্টার বলে যে টোটাল 32টা বক্স, যে তার ভিতর থেকে আমি পেয়েছি কি একটি নেকলেস যা ম্যাজিককে ব্লক করে, আর একটি কি বলে বিরিন বা যাই হোক একটা ওকে একটা পাথর এরই ধরে নাও। তো সেটি পেয়েছি, আমি যা ভেবেছিলাম তার চেয়ে তো একটু ভালোই আছে। তারপর মেন ক্যারেক্টার সেই একটি বক্স দেখে যার ভিতরে পচা কমলা ছিল, সেটি দেখে মেন ক্যারেক্টার বলে যে তার আগে আমাকে এইগুলো পরিষ্কার করতে হবে। তখন আমরা দেখতে পারি যে সাকিবাস ওই নেকলেসটা ট্রাই করতে চাইতেছে, তখন সেটি দেখে বাতিশা তাকে আটকাইতেছিল। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার সেই বক্স সবগুলো কিছু একটা পলিথিন বা একটা ব্যাগের ভিতরে ভরে তারপর ফেলাতে যাচ্ছিল। তখনই লিলিথ বলে 1 মিনিট দাঁড়ান, আপনি যদি এগুলো ফালাই দিবেন তার চেয়ে ভালো এগুলো আমি রেখে দিই। তখন মেন ক্যারেক্টার বলে যে তোমার এই হিউম্যান ওয়ার্ল্ডের টাকা দিয়ে তুমি কী করবো বাবা হ্যাঁ। তখন এই কথা শুনে বলে অনেক লজ্জা পায়, একটু খুশি হয়ে বলে যে আমি কিছু আপেল কিনতে চাইতেছিলাম, এটা ভালো একটা সিজন। তখন এটা শুনে মেন ক্যারেক্টার বলে আচ্ছা ঠিক আছে এগুলো তুমি রাখো। তখন এই কথা শুনে লিলিথ বলে যে কোনো সমস্যা হবেন না হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার বলে যে না, তাছাড়াও আমি এমনিতেও প্ল্যানিং করতেইছিলাম যে আমি হিউম্যানদের একটা ভিলেজে যার, আর তাছাড়া আমার তো মানে কারো কী বলে একটা লোক লাগে না, যেসব লোক যেন মানে যে জায়গা চেনাতে সাহায্য করে, কী যেন বলা ভাই আমার ঠিক মনে করতেছে না, সেগুলোর প্রয়োজন। যাই হোক, তারপর শিফটে আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার ঘাসের ভিতরে যাচ্ছে। তখন মেন ক্যারেক্টার দেখে তার পিছনে বাতাসিয়া আর সাকুয়াস আসতেছে। এটা দেখে মেন ক্যারেক্টার বলতেছে যে তোমরা দুজন আমার ফলো করতেছো, আমার সাথে আসতেছো কেন হ্যাঁ। তখন এই কথা শুনে বাতাসিয়া বলে যে একজন ডিমন কিং যার কাছে নিজেরই কোনো পাওয়ার নেই, নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা নেই, সে একা একা সেখানে যায় কী করবে হ্যাঁ। কিছু হলে আমি তাকে প্রোটেক্ট করবানি। আর তাছাড়া এই নেকলেসটির সাহায্যে আমার ম্যাজিক পাওয়ার আমি ব্লক করে রাখছি, কেউ টেরও হবেন না যে আমি ডিমন না অন্য কিছু। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে আচ্ছা ঠিক আছে তুমি আসো। তারপর সাকিবাসকে বলে তুমি আসতেছো কেন হ্যাঁ। তখন এই কথা শুনে সে বলে যে আমার বয়স এখনও হয় নাই, এই কারণে আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ারও নেই, আর এছাড়াও আমি আমার শিং আর ডানাগুলো লুকিয়ে রাখতে পারি, এর জন্য কেউ আমাকে চিনতেও পারবেন না। তখন মেন ক্যারেক্টার এই কথা শুনে বলে আচ্ছা ঠিক আছে তোমরা দুজনেই আসো, কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করো না। তখন এই কথা শুনে সাকুবাজ বলে আচ্ছা ঠিক আছে। আর এর সাথে আমার এই এপিসোডটা আমি এখানে শেষ করতেছি ভাই। ভাবছিলাম তো 30 মিনিটের ভিডিও বানাবো, কিন্তু গলা ব্যথা হয়ে গেছে, আর করে একদমই করতে ইচ্ছা করতেছে না। কালকে আমি চেষ্টা করবো কালকে আরেকটা এপিসোড আনার। ওকে, কালকেটা একটু বেশি বড় হবে না, কিন্তু 10 মিনিটের আই থিঙ্ক হবে, 10 মিনিটের একটু বেশি বা 10 মিনিটের ভিতরে হবে না। যাক ভাই, আর লাস্টে আমি আবার বলবো তোমরা যদি এখনও অপেক্ষা করতেছো কী কারণে, আমি একটাই বলবো এখনও অপেক্ষা করতেছো কী কারণে, তাড়াতাড়ি যাও 2টা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। নিচে 2টা লিঙ্কই দিয়ে আছে, 2টা চ্যানেলের কমেন্টে আর ডিসক্রিপশনে 2 জায়গায় লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। ওকে, আর কিছু বলবো না, গুড বাই, টাটা, সি ইউ।